এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সারা রাত নির্ঘুম কাটিয়ে আজ অনেকটা বেলা হয়ে গিয়েছে। গত কয়েকদিন হতে তৃতিকার চোখে ঘুম নেই। সে রাতের ঘটনার পর তার কাকিমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি তৃতিকার। নিজে থেকেই কয়েকবার ফোন করেও সাড়া পায়নি। এমনিতেই মন মেজাজ সব কেমন যেন বিগড়ে রয়েছে। এদিকে দেখতে দেখতে শেষমেশ মাস ফুরিয়ে নতুন মাসের 1 তারিখও চলে এসেছে, অথচ তৃতিকার সেদিকে তেমন খেয়াল নেই। এতদিন মন খারাপের সাথে ছিল তার কাকিমা, অথচ সে নিজেই এখন তৃতিকাকে কষ্ট দিচ্ছে। তার সাথে কথা বলতে না পারার কষ্টটাই তৃতিকার সবচেয়ে বড় কষ্ট। এসব চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে তৃতিকা অফিসের জন্য তৈরি হতে শুরু করে। সেদিন রফিক সাহেব ভালো করে বলে দিয়েছিলেন যেন সকাল সকাল অফিসে আসে, অথচ আজ প্রথম দিনেই তার দেরি হবার সম্ভাবনা। আর মাঝে যদি ট্রাফিক জ্যামে আটকে পড়ে তবে আর আজ রক্ষা পায় কি করে? তৃতিকা একটুও সময় নষ্ট না করে ব্যাগে কিছু টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এবার অবশ্য পুরো রাস্তা হেঁটে যাওয়ার মতো সিদ্ধান্ত সে নিল না। হাতে টাকা পয়সা বেশ ভালোই আছে। যথারীতি সে যাবার জন্য একটা রিক্সা ভাড়া করল। অফিসে আসা মাত্রই আবারও রফিক সাহেবের সাথে তার দেখা। এবার অবশ্য তিনি তৃতিকাকে বেশি কিছু বলার সুযোগ দিলেন না, কারণ তৃতিকার আসতে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে। অথচ তার আরও অনেক আগেই আসার কথা ছিল। ফলাফলস্বরূপ তাকে নিয়ে যেন রফিক সাহেব নিজেই কিছুটা চিন্তিত। শুরুতেই সে তৃতিকার উদ্দেশ্যে বলল, সেদিন কতবার করে বলে দিলাম সময় নিয়ে সকাল সকাল অফিসে এসো। স্যারের নিয়মানুবর্তিতা মারাত্মক। না জানি তোমার কপালে কি আছে, চাকরিটা পাওয়ার আগেই হারালেই কাহিনী বরবাদ। রফিক সাহেবের এহেন কথায় তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। অবশ্য সে করবেই বা আর কি। তাকে কিছুটা ঘাবড়ে যেতে দেখে রফিক সাহেব ভারী শ্বাস ফেলে খানিকটা মলিন হেসে বলে, চিন্তা করো না, ঘাবড়ানো কিছু নেই। তোমার কপালে চাকরিটা থাকলে অবশ্যই হবে, না থাকলে তবে তুমি কিন্তু বাকি সবার থেকে কিছুটা স্পেশাল। স্যার কিন্তু মানুষ দেখে মন গলে যাওয়ার মতো লোক না, অথচ তুমি সবার চেয়ে ছোট হয়েও সে তোমাকে চাকরির জন্য অফার দিয়েছে। তোমার ভাগ্য আছে বলতে হবে। তৃতিকা মনোযোগ দিয়ে চুপচাপ চুপচাপ রফিকের কথাগুলো শুনল। মনে কিছু প্রশ্ন জাগলেও সেসব জিজ্ঞেস করার মতো আর সময় হলো না। বরং তার আগেই রফিক সাহেব তাকে সিইওর চেম্বারে যাওয়ার জন্য উদ্বেগের সহিত পাঠিয়ে দিলেন। উচ্চতর একটি ভবনের শেষ প্রান্তে কাঁচ ঘেরা এক বিশাল কক্ষে স্থাপিত সেই অফিস রুম যেন আধুনিকতাকে সযত্নে জড়িয়েছে আভিজাত্যের চাদরে। চারিদিকের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ধূসর ও নেভি ব্লু রঙের সংযমী সংমিশ্রণ, যার প্রতিটি ইঞ্চিতে ছড়ানো এক ধরনের কঠোর সৌন্দর্য। সংহত এবং নিয়ন্ত্রিত, একেবারে যেন তার নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিত্বের মতোই। কক্ষের মাঝখানে কালো অ্যাশ রঙের উডে তৈরি একটি বিশাল ডেস্ক, যার উপর রাখা সিগনেচার স্টাইলের মার্বেল পেপার ওয়েট, লেদার কভার ডায়েরি, একটি কম্পিউটার ও অ্যারোমেটিক ক্যান্ডেল, যার সুগন্ধে চড়াচ্ছে বারকামোট আর চন্দনের হালকা মিশ্রণ। ডেস্কের পিছনে আছে একটি হাই ব্যাক লেদার চেয়ার। একে চেয়ারের চেয়ে রাজকীয় সিংহাসন বলাই শ্রেয়। ডান দিকে বিশাল কাচের জানালাটি খোলা শহরের দিকে মুখ করে আছে। নিচে মানুষের ভিড়, যানবাহনের জট, আর দূরের দিগন্ত সবই যেন তার পায়ের নিচে। এছাড়া মিনিমাল সোফা সেট ও সেন্টার টেবিল ব্যবসায়িক অতিথিদের জন্য সংরক্ষিত। টেবিলের উপরে কিছু ম্যাগাজিনের স্তূপ এবং তার পাশে রাখা এক বোতল ভিনসেন্ট স্কচ আর দুটি ক্রিস্টাল গ্লাস, সিদ্ধান্তের মুহূর্তে যার এক চুমুক আরও দৃঢ় করে ব্যক্তিকে। বাম দিকের বুকশেলফে গুছিয়ে রাখা রয়েছে ফাইন্যান্স, সাইকোলজি ও স্ট্র্যাটেজির বিজনেস রিলেটেড বইসহ আরও কিছু পুরনো নোটবুক, হয়তো যেখানে লেখা আছে এআরসি কোম্পানির সিইও ওরফে আধি রায়ন চৌধুরীর প্রথম উদ্যোগের না পড়া সকল অধ্যায়গুলো। শেলফের উপর এক কোণে সযত্নে রাখা কয়েকটি চকচকে ট্রফি, কেবল এটুকুই যেন এই ঠান্ডা প্রফেশনাল ঘরে এক বিন্দু উষ্ণতা যোগ করেছে।
ঘরের সর্বত্র জুড়ে রয়েছে শীতল এক নীরব আধিপত্য, যেখানে কেউ উচ্চস্বরে কথা বলে না, কেবল সকলেই সম্মান করে। কারণ এ কেবিন শুধুই একটি অফিসের নয়, এটি এআরসি সাম্রাজ্যের হৃদয় কেন্দ্র। কৃতিকা দরজা ঠেলে দিয়ে চারপাশটা দেখতে দেখতে যেন বিষম খেল। তার সম্মুখে যে কেউ বসে থেকে তার ভাবগতিক পর্যবেক্ষণ করছে তা সে কুলক্ষণেও টের পাচ্ছে না। প্রায় অনেকটা সময় পর কারো গলা খাকানো শব্দে কৃতিকার ধ্যান ভাঙে। তৎক্ষণাৎ সামনের দিকে তাকাতেই নজরে পড়ে গম্ভীর অভিব্যক্তি সেই আধীর রায়ান চৌধুরীকে। হাইব্যাক চেয়ারে পায়ের উপর পা তুলে কড়া দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। আর আধীর রায়ানের এমন চাহনিতেই কৃতিকার চোখ মুখ চুপসে গিয়ে গলা শুকিয়ে গেল। এ যেন চাহনি নয়, বরং নিঃশব্দে কাউকে গিলে খেয়ে ফেলার বার্তা আভাস। কৃতিকা কি করবে না করবে কিছু বুঝে ওঠার পূর্বেই আচমকা সে দেখতে পায় আধীর রায়ান তার গম্ভীর দৃষ্টি নিচে নামিয়ে নিয়েছে। তার নজর এখন কিছু ফাইলের দিকে। এদিকে কৃতিকা নিজেকে দ্রুত সামলে নিয়ে ভাবতে লাগে এই মুহূর্তে তার কি করা উচিত। কৃতিকা খেয়াল করে দেখে সে এখনও দরজার কাছেই দাঁড়িয়ে, আর সে এক মারাত্মক আহাম্মকের মতো দরজা খুলে ভেতরে আসার পারমিশন না চেয়েই রুমে প্রবেশ করে ফেলে। এমন অবস্থায় সে আরও বেশি ঘাবড়ে যায়, তবুও নিজেকে যথাসাধ্য চেষ্টায় সামলে নিয়ে ইতস্তত স্বরে আওড়ায়, স্যার আসবো? ভেতরে যখন চলে এসেছেন তবে কিসের পারমিশন চাইছেন? এমন শীতল গম্ভীর কণ্ঠে কৃতিকা অকস্মাৎ চমকে উঠল। আধীর রায়ান এখনও তার দিকে মুখ তুলে তাকায়নি, বরং সে না তাকিয়ে কৃতিকাকে এহেন কথা বলে দেয়। এদিকে কৃতিকা সাহস করে চুপচাপ তার দিকে এগিয়ে যায়। এরই মাঝে ভিজিটর চেয়ারের সামনে এসে চুপটি করে দাঁড়ায়। তৎক্ষণাৎ আধীর রায়ান উরুফে গম্ভীর মুখ লোকটি বলে ওঠে, প্লিজ সিট ডাউন। আধীরের কথায় কৃতিকা মুখ তুলে এক পলক তাকে দেখে নেয়। পরক্ষণেই আলতোভাবে ভারী শ্বাস ফেলে চুপচাপ চেয়ার টেনে গুটিসুটি হয়ে বসে পড়ে। কৃতিকা বসা মাত্রই আধীর রায়ের মাথা উঁচিয়ে তার দিকে তাকায়। নিমিষেই কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে মাথা নিচু করে। সো ইউ আর লেট অন ইউর ফার্স্ট ডে? কৃতিকা মাথা তুলে আধীরের দিকে তাকায়। গম্ভীর তীক্ষ্ণ এক চাহনি তার দিকে নিক্ষিপ্ত। আধীরের এই কথার উত্তরে কৃতিকার কি বলা উচিত বুঝতে পারল না। সে শুধু ধীরস্বরে আওড়ালো, সরি স্যার, আর কখনো দেরি হবে না। কৃতিকার কথায় আধীর রায়ান কিঞ্চিত বাঁকা রুক্ষ হাসে। সে হাসিতে কৃতিকা খানিকটা ঘাবড়ে যায়। মন বলছে আজই তার এই অফিস থেকে বিদায় হয়ে যাবে। এরই মাঝে আধীর তার উদ্দেশ্যে বলে, মিস তিতিকা, দেরি করা একটা জিনিস, আর দেরি করে এসে পারমিশন না নিয়েই সরাসরি রুমে প্রবেশ করা তা একেবারেই ভদ্রতার মধ্যে পড়ে না। আধীরের কণ্ঠে রাগ কিংবা ক্ষোভ নেই, কিন্তু রুক্ষতার স্বরে এক ধরনের শীতল তাচ্ছিল্য জড়িয়ে আছে, যেন প্রতিটি শব্দ ছুরি হয়ে এসে কৃতিকার আত্মবিশ্বাসে ঘা দিচ্ছে। কৃতিকা আবার একবার মুখ নিচে করে, চোখের পলকে নিজের অস্থিরতা ঢাকার ব্যর্থ চেষ্টা, অথচ গলার স্বর এখনও কাঁপছে। সে ধীরে ধীরে বলে, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম স্যার। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। আধীর এবার তার আঙ্গুলের ডগায় রাখা কলমটা হাতে তুলে নেয়। তারপর তা ব্যালেন্স করে একবার ঘুরিয়ে আবার নামিয়ে রাখে। এরপর হঠাৎ বলে ওঠে, নার্ভাস? এই তো শুরু। আপনি কি জানেন না, নার্ভাসনেস এখানে একটা বিলাসিতা মাত্র আমাদের এই ফ্লোরে, যেখানে প্রতিটি সেকেন্ড মানে লক্ষ টাকার প্রজেক্ট। সেখানে আপনি একটা মিনিটও হারানোর সুযোগ পাবেন না, বিশেষ করে আপনার মতো নতুনদের জন্য। এইখানে নার্ভাস শব্দের কোনো জায়গা নেই। পরের বার নার্ভাস থাকলে আগে গায়ে পানি দিয়ে আসবেন। এটা অফিস, স্কুল নয়। আর এইখানে কাউকে সরি বলে রক্ষা পাওয়া যায় না। সময়, ভদ্রতা আর প্রফেশনালিজম, এই তিনটে জিনিসে কারোর জন্য কোনো ছাড় নেই। একসাথে এত কিছু শুনে কৃতিকা সম্পূর্ণ হতভম্ব। এবার যেন সে জবাব দিতে গিয়েও হোঁচট খায়, কিন্তু পরক্ষণে নিজেকে গুছিয়ে নিয়ে বলে, আমি বুঝতে পারছি স্যার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার সর্বোচ্চটা দেব। আধীর এবার এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। চোখ জোড়া যেন এক্সরের ন্যায়। চোখ দিয়ে মানুষকে ভেদ করে তার মেরুদণ্ড অবধি পড়তে ফেলতে পারে।
অবধি পড়ে ফেলতে পারে। আধির রায়ান এক দৃষ্টিতে তৃতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে চেয়ার থেকে হেলান দিয়ে একটু পিছনে যায় এবং আবারও গাম্ভীর্যের সহিত বলে ওঠে, গুড। আমি অতিরিক্ত কথা পছন্দ করি না মিস তিতিকা। কাজ দেখলেই বুঝতে পারবো আপনি এখানে থাকার উপযুক্ত কিনা। এই বলে আধির খানিকটা সময়ের জন্য থেমে যায় এবং পরক্ষণেই এক মুহূর্ত থেমে আবার বলে ওঠে, প্রেজেন্টেশন রুমে যান। 20 মিনিটের মধ্যে প্রথম ক্লায়েন্টের ব্রিফিং শুরু হবে। আপনি ওইখানেই থাকবেন, শুনবেন এবং নোট নেবেন। দেখা যাক আপনি কতটা শিখতে আগ্রহী। তৃতিকা সোজা হয়ে বসে পড়ে। তার চোখে তখন ভয় আর কৌতূহলের মিশ্র প্রতিচ্ছবি। ইয়েস স্যার। সে এইটুকু বলে থমকায় এবং ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আধির রায়ের আর কিছু না বলে ফাইলের দিকে চোখ ফেরায়, যেন তৃতিকা এখন কেবল এক টুকরো বাতাস যা রুমে এসেছিল এবং চলে যাবে। তবে এরই মাঝে হঠাৎ আধির পেছন হতে তৃতিকার উদ্দেশ্যে বলে, মিস তিতিকা। তৃতিকা বের হতেই নিয়েছিল, তবে আচমকা আধিরের কথা শোনা মাত্রই সে উল্টো ঘুরে পিছনে ফিরে তাকায়। তখনই দেখতে পায় আধির পায়ের উপর পা তুলে ফাইলের উপর নজর থেকে সরিয়ে তার দিকে তাকিয়েছে। তৃতিকা কিছুটা ইতস্তত স্বরেই বলতে চায়, স্যার, আরও কিছু বলবেন? তৃতিকার কথা পুরোপুরি শেষ হয় না, বরং তার পূর্বেই আধির রায়ান তার গম্ভীর কণ্ঠে তৃতিকার দিকে তীক্ষ্ণতার সহিত প্রশ্ন ছুড়ে বলে, আপনার হোম টাউন কোথায়? আচমকা এহেন কথা শুনে তৃতিকা অকস্মাৎ ভড়কে যায়, যেন এমন পরিস্থিতিতে এহেন প্রশ্ন একদমই বেমানান। সে নিজেকে তটস্থ করতে আধির রায়ানের উদ্দেশ্যে বলে, জি স্যার। আপনার হোম টাউন কোথায়? আবার সেই একই স্বরে তীক্ষ্ণ গম্ভীর প্রশ্ন। তৃতিকা আড়ালে খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, নারায়ণগঞ্জ। তৃতিকার কথায় আধিরের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। সে তৎক্ষণাৎ খানিকটা সন্দিহান স্বরে আওড়ায়, নারায়ণগঞ্জ? জি স্যার। আধির কপাল কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে তৃতিকার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু একটা তার মন মতো হয়নি। এখানে যেন বিশেষ এক কিন্তু রয়ে গিয়েছে। তৃতিকার সিভিতেও সে নারায়ণগঞ্জের ঠিকানাই দেখেছিল, কিন্তু এটা যেন তার চিন্তা ভাবনার সাথে সামঞ্জস্যভাবে ঠিক খাপ খাচ্ছে না। ওদিকে তৃতিকা যেন কিছুই বুঝতে পারছে না এখানে আদতে হচ্ছেটা কি। হঠাৎ এত বড় অফিসের সিইও তার হোম টাউন নিয়ে পড়ে আছে। বিষয়টা কেমন যেন অদ্ভুত। তবুও সে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখল। ততক্ষণে আধির তার খেয়াল থেকে বেরিয়ে গম্ভীর স্বরে আচমকা বলল, আপনি এখন যেতে পারেন। তৃতিকা তার কথায় ভারী শ্বাস ফেলে। লোকটি সুদর্শন হলেও বয়সে তার কত বড়। এত বড় মানুষের কাছ থেকে বারবার আপনি শুনতেও অদ্ভুত লাগছে। কিন্তু এটা তো তার আর গ্রামের বাড়ি নয় যে গ্রামের চাচা মামাদের মতো আধিরও তাকে তুই তুমি সম্বোধন করবে। এসব ভাবতে ভাবতে তৃতিকা খানিকটা মুচকি হেসে ফেলল। তার চিন্তা ভাবনা তার কাছে কিছুটা হাস্যকর ঠেকছে। তৃতিকা ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে যায়, তবে বুকের ভেতরে যেন এক অজানা ঝড় শুরু হয়ে গিয়েছে। এটাই ছিল তার প্রথম দিন এবং তার প্রথম সংঘর্ষই আধির রায়ানের সঙ্গে। তবে এটুকু সে এখনই বুঝে যায়, এই মানুষটা সহজ কেউ না। ফলে সে এই মস্ত বড় অফিসের গম্ভীর মুখ সিইও ওরফে আদির রায়ান চৌধুরীর একটা বিশেষ নামও দিয়ে ফেলে। রুম থেকে বের হওয়া মাত্রই সে বিড়বিড় করে আওড়ায়, মিস্টার খারুশ, খারুশ রায়ান চৌধুরী। এই বলেই সে নিস্পৃহে হেসে ফেলে। আর তার এই হাসি রুমের ভেতর থেকে সিসিটিভির স্ক্রিনের দিকে তাকিয়ে একজোড়া চোখ দেখতে দেখতে কপাল কুঁচকে ফেলে। আধির তৃতিকার বলা কথাগুলো না শুনলেও স্ক্রিনে তাকিয়ে তৃতিকাকে দেখতে দেখতেই আচমকা তার হাসিতে সে অবাক হয়। এই মেয়েটা তার কাছে বেশ অদ্ভুত। কেননা সামান্য ভার্সিটি পড়ুয়া মেয়েকে তো আর সে এমনি এমনি অফিসে জব দেওয়ার জন্য সিলেক্ট করেনি। এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে, যা সম্পূর্ণ স্পষ্ট না হলেও কিছুটা রহস্যজনক। আর এই অফিস হলো তৃতিকার চেনা জগতের বাইরের কোনো এক শীতল রুক্ষ গ্রহ, যেখানে এই অফিসের বস হলো তার চেয়েও বেশি রহস্যজনক, যে রহস্যের সমাধান কেবলমাত্র সময়ের প্রতীক্ষাতেই জানা সম্ভব।
কৃতিকা তার কাজ ঘেরা রুমে ডেস্কে বসে বসে নিজের কাজ করছে। সে মূলত পার্ট টাইম জব করতেই এসেছে, কেননা সকালে ভার্সিটি আর দুপুরের পর থেকে অফিসে কাজ না করলে ঢাকায় এসে পড়াশোনা করার স্বপ্ন পুরোটাই বৃথা যাবে। তবে আজ হয়তো পুরো দিনটাই তার অফিসেই কেটে যাবে। প্রথম দিনেই যে এতগুলো কাজ এসে কপালে জুটবে তা সে হয়তো কল্পনাতেও ভাবেনি। কৃতিকার তার কাজে বেশ মনোযোগী। অফিসের সিইও এআর চৌধুরীর কেবিনে প্রায় পাশেই তাকে তার নির্দিষ্ট ডেস্ক দেওয়া হয়েছে, যা সিইও তথা আধির রায়ন চৌধুরীর কাজঘেরা রুম থেকে একদমই দৃশ্যমান। যদিও আধিরের রুমের গ্লাসগুলো রিফ্লেকটিভ হওয়ায় শুধু আধিরই বাহিরের সব কিছু দেখতে পারে, কিন্তু বাহিরের কারোর পক্ষেই তার রুমের ভেতরের কার্যক্রম বা কোনো কিছুই দেখা সম্ভব না। কৃতিকার পাশে তার সহকর্মী হিসেবে আরও একটি নতুন মেয়ে রয়েছে। মেয়েটির নাম যারা। যদিও সে কৃতিকার চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু মেয়েটির হাবভাব খানিক অদ্ভুত। প্রথম পরিচয় আলাপে সে তার বিশেষ কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। মেয়েটা কখনো গম্ভীর খিটখিটে মেজাজের, আবার মনে হয় হয়তো স্বাভাবিকই। দুজনে পাশাপাশি বসে ভালোই নিজেদের কাজে মনোযোগী হয়েছে। তবে মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে সেই যারা নামক মেয়েটিকে আর চোখে দেখছে। যদিও টুকটাক কথা বলার ইচ্ছে তার রয়েছে, কিন্তু মেয়েটি অত্যাধিক পরিমাণে গম্ভীর হওয়ায় সে আর এই সাহস পাচ্ছে না। এরই মাঝে আচমকা যারার ফোনে একটা কল আসে। ফোনটা চেক করতেই তার কপাল কুঁচকে যায়। খানিকটা বিরক্তি নিয়েই সে কলটা রিসিভ করে। পরক্ষণেই ফোনের অপর প্রান্ত থেকে ব্যক্তির বলা কিছু কথা চুপ করে শোনার পর খানিকটা রুক্ষ স্বরে সে বলতে শুরু করে। আপনাদের সমস্যাটা কি? আমি কতবার বললাম আমার নতুন জব হয়েছে, এই মুহূর্তে আমি এই টিউশনি কন্টিনিউ করতে পারবো না, আর আমি চাইছিও না। ফোনের ওপাশে থাকা ব্যক্তি কিছু বলল, তার প্রত্যুত্তরে আবার বলল, ঠিক আছে, আমি তেমন কাউকে পেলে অবশ্যই ব্যবস্থা করে দেবো। এটুকু বলে যারা তার ফোনটা রেখে দেয়। খানিকটা বিরক্তির শ্বাস ফেলে রুক্ষ স্বরে আওড়ায়, যত সব, এতবার করে বলছি আমি টিউশনি করাতে পারবো না, আর এনারা মানছেই না। খালি বাচ্চার পরীক্ষার সামনে। আরে বাচ্চার পরীক্ষার সামনে তাতে আমি কি করব? আশ্চর্য লোকজন। যারার কথাবার্তাগুলো কৃতিকার কাছে বেশ অদ্ভুত লাগলো। সে কিছুটা সংকোচের সহিতে যারার উদ্দেশ্যে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। কৃতিকার কথায় যারা তার দিকে ফিরে তাকায়। খানিকটা বিরক্তি ও সন্দিহান স্বরেই বলে ওঠে, বলো। একটু আগে তুমি যে ফোনে কথা বলছিলে, মানে বলতে চাচ্ছিলাম, তুমি কি তোমার কোনো টিউশনি ছেড়ে দিয়েছো? কৃতিকার সংকোচমূলক কথার স্বরে যারা কিছুটা ভারী শ্বাস ফেলে বলে, কিন্তু এনারা তো পিছুই ছাড়ছে না। এমনিতেই একটা গাধা বাচ্চাকে পড়াতে হয়, ঠিকমতো পড়াশোনা করে না, আবার সামনের মাসে তার পরীক্ষা। এখন আমি টিউশনি ছেড়ে দিয়েছি বলে কত কাহিনী। এই মুহূর্তে আমার টিউশনি ছেড়ে দেওয়া নাকি ঠিক হচ্ছে না। আচ্ছা তুমিই বলো, আমার টিউশনি আমি যখন ইচ্ছে তখন ছাড়বো, তাতে ওনাদের কি? তার বাচ্চা কবে কিসের পরীক্ষা, পাস করবে নাকি ফেল করবে, তাকে টিউশনি ছাড়ার পরও আমার দেখার বিষয়? মোটেও না। আবার বলছে আমাকেই নাকি নতুন টিউটর খুঁজে দিতে হবে। যত সব ফাউল লোকজন। প্রচণ্ড বিরক্তির সহিত এই কথাগুলো বলে যারা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হয়। এমনিতেই সে নামি দামি এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যথারীতি এসব টুকটাক টিউশনি পড়াতে নিয়েছিল শখের বশে। এখন এত বড় অফিসে জব হওয়ায় টিউশনির মতো ব্যাপারগুলো তার কাছে বড়ই তুচ্ছ হয়ে গিয়েছে। এদিকে কৃতিকা ও মেয়েটির এমন কথাবার্তা শুনে কিছুটা অবাক হয়। অবশ্য তার বেশি কিছু বলারও সুযোগ নেই। এই শহরে কত বিচিত্র মন মানসিকতা মানুষজন যে রয়েছে তা কৃতিকা পুরোপুরি জানতে না পারলে এই কয়েকদিনে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। তবে সে এসব বিষয় রেখে যারার একটি কথাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি তার উদ্দেশ্যে বলল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমার এই টিউশনির ব্যাপারে আরও কিছু জানতে আগ্রহী। যেহেতু তুমি বললে তাদের নতুন টিউটর লাগবে। কৃতিকার কথার স্বরে যারা খানিকটা সন্দিহান ও আনন্দের উদ্বেগে বলে ওঠে, তুমি পড়াবে নাকি? যদি তুমি বলো তাহলে আমি তোমাকে তাদের নাম্বার আর ঠিকানাটাও দিয়ে দিতে পারি। তুমি পড়ালে হয়তো আমার মাথা থেকে আপদটা বিদেই হবে।
জারার কথা শুনে তৃতিকা অপ্রস্তুত ভঙ্গিতে আলতো হাসে। পরক্ষণেই জারার কাছ থেকে টিউশনির ঠিকানা ও ফোন নাম্বারটা জেনে নিয়ে কিছুটা খুশি মনে ভারী শ্বাস ফেলে। শুক্রবার ব্যতীত প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা বিকালের দিকে একটা ক্লাস 3 পড়ুয়া বাচ্চাকে পড়াতে হবে এবং বিনিময়ে এই টিউশনের জন্য পাবে 6,000 টাকা। হয়তো তার জন্য কিছুটা প্রেশার হয়ে যাবে, কিন্তু মাস শেষে অফিসের 14,000 আর এই একটা টিউশনের জন্য 6,000, সব মিলিয়ে 20,000, এটা তার জন্য অনেক বড় কিছু। তৃতিকার ধ্যানে মগ্ন হয়ে ভাবনা চিন্তার মাঝেই একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। অফিসের বস তথা আদির রায়ান তার কাজ ঘেরা বিশাল রুম হতে তির্যক চাহনিতে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কিছু তো একটা অদ্ভুত বিষয় রয়েছে এই মেয়েটার মাঝে, কিন্তু সে ঠিক হিসেবটা মেলাতে পারছে না। না, কিছু একটা তাকে করতে হবে, আর সেটা খুব শীঘ্রই। এই ভেবেই আধির দীর্ঘশ্বাস ফেলে। তৃতিকার দিক থেকে নজর সরিয়ে নেয়, অথচ রিফ্লেকটিভ গ্লাস হওয়ায় তৃতিকা কিংবা অন্য কেউই আধিরের কোনো কার্যক্রমে দেখতে পায় না। আজ সারাটা দিন অফিসে খাটাখাটুনির পর অবশেষে বিকেলের শেষ প্রান্তে তৃতিকা অফিস থেকে মুক্তি পায় এবং আগামীর জন্য কোনো প্রকার দেরি না করে সোজাসুজি জারার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কেননা অফিস শেষ হতেই সে তার কাঙ্ক্ষিত টিউশনের জন্য নির্দিষ্ট নাম্বারে কল করে তার বিষয়টা জানায় এবং গার্ডিয়ানও অত্যন্ত বিনয়ী ও আনন্দের সহিত তাকে তাদের বাড়ির ঠিকানায় যেতে বলে। তাই তৃতিকা কোনো দেরি না করেই সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়। অফিস থেকে কাছে হলেও জায়গাটা তার বাড়ি হতে বেশ দূরে। এদিকে সারাদিন না খেয়ে দিয়ে শরীরটা আবারও ঝিমঝিম করছে। আগে জানলে হয়তো বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করে আনতো, কিন্তু আজ আর তা হয়নি। আবার ক্যান্টিন থেকে কিছু খাওয়ার মতো সুযোগও হয়নি। ফলাফল স্বরূপ পেটে ক্ষুধা নিয়েই সে তার গন্তব্যে পৌঁছালো। বিশাল এক প্রাসাদ সমতুল্য বাড়ি। বাড়ির চারপাশে বিশাল ইট পাথরের দেওয়াল, সম্মুখে সোনালি রাঙা বিশাল এক গেট। তার সামনে কয়েকজন নীল রঙের পোশাক পরিধানরত গার্ড দাঁড়িয়ে। আর এমন একটা বাড়িতেই নাকি তার টিউশনি করাতে হবে। তৃতিকা বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। এটা কি তার কাঙ্ক্ষিত ঠিকানা, নাকি আসতেই কোনো ভুল হয়েছে? সে গেটের দিকে এগিয়ে যেতেই দেখে গেটের একপাশে কালো রঙের নেম প্লেট, সোনালি কালিতে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। এদিকে কোনো এক অপরিচিতকে বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে গার্ডরা তাকে সন্দেহের বশত তার পরিচয় জিজ্ঞেস করলে তৃতিকা সরল মনে নিজের পরিচয় দেয় এবং গার্ডদের পারমিশন নিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সদর দরজায় আসতেই এক বৃদ্ধ নারীকে দেখে তৃতিকা খানিকটা থমকায়। বৃদ্ধার বেশভূষায় স্পষ্ট আভিজাত্যের ছাপ। হাত গলা ভর্তি সোনার গহনা, হাতে দুটো মোটা বালা, গলায় মোটা একটা চেন। দেখেই মনে হচ্ছে তিনি এই বাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য। ওদিকে সাদা পোশাকে মোড়ানো মধ্যবয়স্ক বৃদ্ধা নারীটি তাকে দেখে এগিয়ে এলো এবং এসেই জিজ্ঞাসা স্বরে বলল, এই যে মেয়ে, কে তুমি? তোমাকে ভেতরে আসতে দিয়েছে, অথচ আমি তোমায় চিনতেই পারছি না। নারীটির কথাগুলো যথেষ্ট নমনীয়, তবে কণ্ঠে জানার তীব্র আগ্রহ। তৃতিকা কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। টিউশনির জন্য আমাকে এই ঠিকানায় আসতে বলা হয়েছিল, এই জন্যই। তৃতিকার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা নারী বিস্তৃত হেসে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। মাস্টারি পড়াবে তাহলে ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো দ্রুত। হঠাৎ তার চোখে মুখে এত উচ্ছ্বাস দেখে তৃতিকা কিছুটা অবাক হলো। বিষয়টা কেমন যেন তার বোধগম্য নয়। এরই মধ্যে নারীটি কাউকে জোর স্বরে ডাকতে লাগলো, ঈশানী, ওই ঈশা, এদিকে আয় তো। ইয়াস আব্বার জন্য নতুন মাস্টার ডেকেছিস? এই দেখ, নতুন ম্যাডাম আসছে। বৃদ্ধা নারীটির কথা শুনে একটি অল্প মধ্যবয়স্ক নারী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরনে সাধারণের মাঝেও আভিজাত্যে ঘেরা বেগুনি রঙের শাড়ি, ফর্সা গোলগাল চেহারা, চুলগুলো খোপা করা, সব মিলিয়ে নান্দনিক এক সাজসজ্জা। সেই অল্প বয়সী নারীটি তৃতিকাকে দেখে হাস্যোজ্জ্বল অভিব্যক্তিতে সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি সেই ফোন করেছিলে যে? তৃতিকা খানিকটা ইতস্তত স্বরেই বলে, জি, আমি তৃতিকা।
বাহ, বেশ মিষ্টি নাম। ঈশানীর কথা শুনে পাশ থেকে বৃদ্ধা নারীটি আওড়ায়, তৃতীয়াকা। মাইয়ার নামটাও যেমন, মাইয়া দেখতেও তেমন। মাশাল্লাহ মাশাল্লাহ। টিউশনির খোঁজের শুরুতে এমন একটা জায়গায় চলে আসা, অতঃপর স্টুডেন্টের গার্ডিয়ান থেকে এমন সব মন্তব্য, সব কিছুই যেন তৃতিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তৃতিকা আলতোভাবে ইতস্তত ভঙ্গিতে মুচকি হাসে। ওদিকে সে কিছু বলার আগেই ঈশানী আবার তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় এবং কিছু সার্ভেন্টকে ডেকে নানান নাস্তা পানির ব্যবস্থা করে। এই দুজন ব্যক্তির এমন কার্যক্রমে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। তার এখন পর্যন্ত সেভাবে কিছু বলার সুযোগই যেন হলো না, শুধু চুপচাপ বসে বসে দুজনের কার্যক্রম দেখে যাচ্ছে। এরই মাঝে আবার বৃদ্ধা নারীটি একে একে তার পরিচয় সম্পর্কে যত কিছু জানা যায় সবই সহজ সরল মনে জেনে নেয়। কখনো তার গ্রাম পরিচয় কিংবা কখনো তার বাবা মা সম্পর্কে। আবার বাবা মায়ের সম্পর্কে জানতে গিয়ে বৃদ্ধা নারীটির মনও খারাপ হয়। তবে তৃতিকাও তেমন সংকোচ বোধ করে না। দুজনকেই তার বেশ মিশুক মনে হয়েছে। যতটুকু বলা ঠিকঠাক মনে হয়েছে সে ততটুকু তাদের সাথে শেয়ার করে। তবে তৃতিকা খেয়াল করে দেখল এত বিশাল বাড়িটিতে এই দুজন ব্যক্তি ব্যতীত আর কেউ নেই। অর্থাৎ এই মুহূর্তে আর কাউকেই তার নজরে এলো না। যা রয়েছে তা হলো কয়েকজন সার্ভেন্ট। তৃতিকা এই বিষয়ে আর বেশি ভাবার প্রয়োজন বোধ করে না, এসব তার জানার বিষয়ও নয়। এদিকে হাসি মুখে নানান কথার আলাপ শেষে ঈশানী তথা তৃতিকার নতুন স্টুডেন্ট ইয়াসের মা তার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার ছেলেটা অনেক ছোট, তেমনি অনেক দুষ্টুও। পড়াশোনাটা ঠিকমতো করতেই চায় না। সামনে মাসে ওর এক্সাম, অথচ পড়াশোনার অবস্থা অত্যন্ত বাজে। এর মাঝেই আবার ওর পুরনো মিস হুট করে চলে গেলেন। আমি তোমাকে এই মুহূর্তে কোনো প্রেশার দিচ্ছি না, কিন্তু পরীক্ষা যেহেতু আগামী মাস হতে, তাই তুমি যদি ইয়াসকে আগামীকাল থেকেই পড়ানো শুরু করতে। এইসব পড়াশোনার বিষয়েও ঈশানীর কথাবার্তায় এত ইতস্তত বোধ দেখে তৃতিকা কিছুটা অবাক হয়। একই সাথে অবাক হয় তখন অফিসে ফোনে যখন যারা কথা বলছিল তার যদি ভুল না হয় তবে সেসব রুক্ষ কথাবার্তা সে হয়তো ঈশানীর সাথেই বলছিল। অথচ এমন লোকজনের সাথে কেউ কিভাবে অমন রুক্ষ ভাষায় কথা বলতে পারে তা তৃতিকার বোধগম্য নয়। ঈশানীর কথা প্রত্যুত্তরে তৃতিকা বিস্তৃত মুচকি হেসে বলে, জি অবশ্যই, আমি আগামীকাল থেকেই পড়ানো শুরু করব। তাহলে তো বেশ ভালো হয়। যার জন্য এখানে আসা, আমার সেই স্টুডেন্ট ইয়াস কোথায়? তৃতিকার কথা ঈশানী হেসে ফেলে। ওদিকে আবার বৃদ্ধা নারীটি তথা হাফসা বেগম বলে ওঠে, আচ্ছা, ইয়াস আব্বা কি এখনো ঘুমোচ্ছে? ওকে আর তাহলে না ডাকি, অসময়ে উঠলেই আবার দুষ্টুমি শুরু করবে। তৃতিকাও বিস্তৃত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কালই না হয় ওর সাথে পরিচয় আলাপ করে নেব। টুকটাক আরও কিছু কথাবার্তার পর তাদের কথোপকথন শেষ হয়। এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে। তৃতিকাও খুব বেশি দেরি করতে চাইল না। এখানে জোরপূর্বক হালকা নাস্তা করলেও বেচারির অনেক বেশি খিদে পেয়েছে। চোখ মুখ চুপসে গেলেও তার হাস্যোজ্জ্বল হাসিতে তার বোঝার উপায় সে রাখছে না। অবশেষে ছোট করে বিদায় আদায়ের পর তৃতিকা চৌধুরী বাড়ি ছাড়তে সদর দরজার দিকে অগ্রসর হয়। তবে এরই মাঝে আবার আচমকা পেছন থেকে ঈশানীর ফোনে কথোপকথন শুনতে পেয়ে তার পা জোড়া কিঞ্চিত সময়ের জন্য থেমে যায়। তৃতিকার বিদায়ের মুহূর্তেই হঠাৎ এক পরিচিত ব্যক্তির নম্বর হতে ঈশানীর ফোনে কল এলে সে প্রচণ্ড হাসি মুখে কথা বলতে শুরু করে এবং একটা পর্যায়ে সে বলে ওঠে, আধির, কখন বাড়ি আসবে তা বলো। আমি অত কিছু জানি না। ইয়াস ঘুম থেকে উঠলেই তোমার জন্য পাগলামি শুরু করবে। আচমকা এই আধির নামটায় তৃতিকার থমকে দাঁড়ানোর কারণ। সে কিছুক্ষণের জন্য দাঁড়ালেও পরক্ষণে আবার পেছনে না ফিরেই বাড়ির সীমানা ত্যাগ করে এবং যেতে যেতে মনে মনে তাচ্ছিল্যের সহিত বিড়বিড়িয়ে আওড়ায়, এই মিস্টার খারুজ দেখি সব জায়গায় রয়েছে, কি আশ্চর্য। তৃতিকা এই বলেই হেসে ফেলে। নিমিষেই দৃশ্যমান হয় তার চকচকে গ্যাজ দাঁত। এছাড়া সে ঈশানীর কথোপকথনে ভেবেই নিয়েছে এই আধির হয়তো ঈশানীর স্বামী অর্থাৎ ইয়াসের বাবা। আর এ সকল ভাবনার মাঝেই সে অত্যাধিক খিদের দরুন মলিন হেসে একটা রিকশা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
এখন গিয়েই চুলোয় রান্না বসিয়ে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, কেননা এই বয়সে এইটুকু পরিশ্রম না করলে কি আর তার ভবিষ্যৎ সাফল্যের আলোয় উজ্জ্বল হবে? ভার্সিটির ক্লাস শেষে চুপচাপ অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে তৃতিকা। মধ্য দুপুরের তীক্ষ্ণ তাপ, অসহনীয় গরম, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত সে। মন মেজাজটাও আজ তেমন ভালো নেই। আজ ভার্সিটিতে গিয়ে যে একে একে এত কিছুর সম্মুখীন হতে হবে তা মোটেও আশা করেনি সে। আজ ক্লাস শুরুর দিকের ঘটনা। অন্যান্য দিনের তুলনায় আজ দেরি করে ভার্সিটিতে পৌঁছাতেই দেখে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এরপর স্যারের কিছু কড়া কথা শোনার পর তার ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অতঃপর দীর্ঘ সময়ের কয়েকটা ক্লাস শেষে নতুন এক ঝামেলা। টিফিন টাইমে ভার্সিটির মাঠে গিয়ে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ কিছু সিনিয়রদের উৎপত্তি হয় তার সামনে। তৃতিকা গাছের নিচে বসে নিজ মনে পড়তে থাকলেও এই সিনিয়র কিছু ছেলেমেয়ের নজর পড়ে তার দিকে। ফলাফলস্বরূপ তারা তৃতিকার সামনে এসে আচমকা হাজির হয় এবং গোল করে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আচমকা এতগুলো মানুষকে তার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। সে বসা হতে উঠে দাঁড়াতেই প্রত্যেকের ভাবভঙ্গিতে খানিকটা পরিবর্তন আসে। তৃতিকা পারছেও না এখান থেকে সরাসরি চলে যেতে। এমনটা করলে না জানি এরা কখন কি করে বসে। এই ভাবনাতেই তৃতিকা চুপটি করে তাদের সামনে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে পাশ থেকে একজন স্টাইলিশ মেয়ে তার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি কোন সাহসে আমাদের দেখেও এখন অবধি চুপচাপ দাঁড়িয়ে আছো? আচমকা এহেন কথা শুনে তৃতিকা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। তার কি আদৌ কিছু করার আছে? সে তো এদের ঠিকমতো চেনেও না। এরই মাঝে আবার একটা ছেলে অনেকটা বিরক্তির সহিত বলে ওঠে, এ মেয়ে তো ভারী অসভ্য। এই সিনিয়রদের দেখলে যে সালাম দিতে হয়, এটা কি এখন তোমার ধরে বেঁধে শেখাতে হবে? হ্যাঁ? জি না, মানে আসসালামু আলাইকুম। আমার ঠিক মনে ছিল না, দুঃখিত। আমি বুঝতে পারিনি। ইতস্তত ভঙ্গিতে কথাগুলো বলতেই তৃতিকা খানিকটা ঘাবড়ে যায়। আগে থেকেই শুনেছে ভার্সিটির সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে, কিন্তু এখন পর্যন্ত এসবের সম্মুখীন হতে না হলেও তৃতিকার মন প্রাণে এখন শুধু এটাই বলছে যে শেষমেশ সে এসবের পাল্লায় পড়েই গিয়েছে। না জানি আজ তার সাথে কি হতে চলেছে। এদিকে সিনিয়র ছেলেমেয়েগুলো তার সালামের উত্তরটা খানিক ভনিতার সহিত দিয়ে বিস্তৃত স্বরে হাসতে লাগলো। আচমকা সবার হাসি দেখে তৃতিকা আবারও ভড়কে যায়। তৃতিকা বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। বলছিলাম, আমি কি যেতে পারি? তৃতিকার এহেন কথায় পুনরায় তাদের ভাবগতি পরিবর্তন হয়। অনেকটা সন্দিহান ও রুক্ষ স্বরে তারা বলে, এই মেয়ে তো দেখছি কোনো আদব কায়দাই জানে না, মনে হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এরই মাঝে আবার পাশের আরেকজন তৃতিকার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, নাম কি তোমার? তৃতিকা কিছুটা ঘাবড়ে যাওয়া স্বরে আওড়ায়, তৃতিকা তালুকদার। কি? তৃতিকা? এটা আবার কেমন নাম? এ নামের অর্থ কি? তৃতিকা আবারও কিছুটা ইতস্তত স্বরে আওড়ায়, তৃতিকা মানে তৃষ্ণাত্ম কিংবা এইরূপ অর্থ বহনকারী শব্দ। তৃতিকার কথা শুনে আচমকা ছেলেগুলো হেসে ফেলল। এরই মাঝে একজন আবার বলে ওঠে, বাহ, নামটা তো জোস। মেয়ের নামও যেমন হানি, দেখতেও পুরো। অকস্মাৎ এমন বিদঘুটে কথা শুনে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। ওদিকে সেই ছেলেটা তার কথা অসম্পূর্ণ রেখেই কুরুচিপূর্ণ ভঙ্গিতে হাসতে লাগলো। একই সাথে তার পাশে থাকা বন্ধু বান্ধবীও উচ্চস্বরে হেসে ওঠে। এদিকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে যেন তৃতিকার দম বেরিয়ে আসার উপক্রম। অকস্মাৎই তার হাত পা মৃদু কাঁপতে লাগলো। কম্পনে কাঁপতে শুরু করেছে। রাগ, ক্ষোভ কিংবা অসহায় বোধ সবই হচ্ছে মিশ্রভাবে। তবুও সে চাইছে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার। এরই মধ্যে তাদের হাসাহাসি বন্ধ হলে আরও এক ছেলে বিস্তৃত বাঁকা হেসে বলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আগাগোড়া সব দিক থেকেই পারফেক্ট। তবে নিয়ম কানুনগুলো যত দ্রুত পারো শিখে নাও। এর পরের বার থেকে সিনিয়রদের দেখলে বড় করে সালাম দেবে। আর যতক্ষণ না সিনিয়র বড় ভাই বোন আসা যাওয়ার পারমিশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এক পাও নড়বে না।
ইজ দ্যাট ক্লিয়ার? ছেলেটির কথা শেষ হতেই আরও এক মেয়ে এসে তার উদ্দেশ্যে বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর ধরলে আর বাঁচতে পারবি না। মোটামুটি আরও কিছু টুকটাক অপ্রয়োজনীয় ও বিরক্তিকর কথাবার্তা শেষে তারা তৃতিকার কাছ থেকে সরে যায়, কিন্তু যাওয়ার আগে পানিশমেন্ট স্বরূপ কয়েকটা নোট খাতা ধরিয়ে দিয়ে যায় এবং তৃতিকাকে বলা হয় এই সবগুলো নোট তাদের ফাঁকা খাতায় তুলে লিখে দিতে হবে, আর এই জন্যই সময় দেওয়া হয় মাত্র 2 দিন। এবং শেষবেলায় তাদের মধ্যে একজন হুমকি স্বরূপ তৃতিকার উদ্দেশ্যে বলে, এই 2 দিনের মধ্যে যদি কাজ না হয় তবে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে, কথাটা মাথায় ভালো মতো ঢুকিয়ে নাও। দিনের সূচনা যে এমন কিছু দিয়ে হবে তা তৃতিকার জানা ছিল না। ভার্সিটির এসব ঘটনা ভাবতে ভাবতে সে নিস্পৃহে অফিসে প্রবেশ করে। তৃতিকা গিয়ে নিজের ডেস্কে বসে। তার শিফটের মানুষজন কেবল আসতে শুরু করেছে। সে বাড়ি না গিয়ে সোজা এখানে আসে বিধায় সবার চেয়ে যেন সে এগিয়ে রয়েছে। অফিসে এখন লাঞ্চ টাইম চলছে। যারা ফুল টাইম জব করে তারা এখন নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। তৃতিকার আশেপাশে আপাতত তেমন কেউই আসেনি। দুপুরে বাড়িতে যেতে পারবে না বিধায় আগেই বাড়ি হতে খাবার নিয়ে এসেছে। খানিকটা খিদে পেলেও কেমন যেন দ্বিধাবোধ কাজ করছে নিজের মাঝে। তৃতিকা নিজের হাত পরিষ্কার করে এসে নিজের লাঞ্চ বক্সটা খুলে ডেস্কের উপরেই রেখে খেতে বসলো। দুপুরের খাবারে খানিকটা ভাত, ডিম সিদ্ধ আর ডাল নিয়ে এসেছে। তবে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে নিজের মাঝে। হয়তো বা এত বড় অফিসে আজকালকার যুগে এসে এমন লাঞ্চ নিয়ে আসা, লোকে কি বলবে বা ভাববে সেই চিন্তায়, যার ফলে সে চাইল সবার আসার আগে দ্রুত খাবারটা শেষ করতে। এই ভাবনায় সে খানিকটা তাড়াহুড়ো করেই নিজের খাবার খেতে লাগলো। কিন্তু খাবারের মাঝ পর্যায়ে এসে হঠাৎ যারা সহ আরও কিছুজন অফিসে প্রবেশ করে। যারার পাশাপাশি আরও একটা মেয়ে এসে তৃতিকার দুপাশে নিজেদের ডেস্কে বসে পড়ে। এরই মধ্যে যারার নজর তৃতিকার দিকে পড়তেই সে অনেকটা বিস্ময়ের স্বরেই বলে ওঠে, সিরিয়াসলি? তুমি এই অফিসের লাঞ্চে এসব ডাল ভাত খাবার খাচ্ছ? নিমিষেই তৃতিকার হাত থেমে যায় আর তার খাওয়া হয়ে ওঠে না। সেই সংকোচে মাথা নিচু করে ঠোঁট চেপে বসে থাকে। ওদিকে যারার উচ্চস্বরে আশেপাশে কয়েকজনই ইতিমধ্যে তার দিকে ঘুরে ফিরে তাকিয়ে রয়েছে। এতে তৃতিকার অস্বস্তি বোধ যেন আরও বেড়ে যায়। যারার পাশাপাশি আরও একটা মেয়ে তৃতিকার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। তৃতিকা কিছুই বলছে না, সে নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টায়। ওদিকে যারা থামল না, সে খানিকটা তাচ্ছিল্য ও রং তামাশার সহিতেই ভেসে হেসে বলে, আমি গতকালই বুঝে গিয়েছিলাম তুমি হয়তো তেমন। আমি বলতে চাচ্ছি যে তুমি যে এত বেশি গরিব তা বুঝতে পারিনি। দেখো তোমার লাঞ্চ বক্সটাও কেমন, এটা কি টিন না অন্য কিছু? এমন জং ধরা পুরনো কেন? ইউ, একে তো উল্টো পাল্টা কথা বলছে, একই সাথে আবার তৃতিকার লাঞ্চ বক্সটা নিজের 2 আঙ্গুলের সহিত ঘৃণাবোধ ও সংকোচের সাথে এলোমেলো করে ছুঁয়ে দিচ্ছে। এদিকে তৃতিকা যেন এবার আর সহ্য করতে পারল না। যারার কথা শেষ হতে না হতেই তৃতিকা তার হাতটা বাম হাত দিয়ে খপ করে শক্ত হাতে ধরে ফেলল। অতঃপর গলার স্বর দৃঢ় করে যারার দিকে চোখ রাঙিয়ে আওড়ায়, হ্যাঁ, আমি অনেক গরিব, তাই আমার যে সামর্থ্য আমি তাই নিয়ে এসেছি লাঞ্চে। আর আমার মতে কোনো বহিরাগত ব্যক্তির এ নিয়ে কোনো সমস্যা হবার কথা নাই। আচমকা তৃতিকার এহেন অভিব্যক্তি পরিবর্তনে যারা কিছুটা ঘাবড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে হেসে বলে, আরে তুমি তো দেখছি রেগে যাচ্ছ। না, আমি মোটেও রেগে যাইনি, কেননা আমি রাগলে তার সহ্য করার ক্ষমতা খুব কম মানুষই রয়েছে। বিশেষ কোনো ব্যক্তি ব্যতীত আমি সাধারণ মানুষের সামনে নিজের ব্যক্তিত্বকে উন্মোচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আশা করি বুঝতে পেরেছ। এই বলেই তৃতিকা তার হাতটা এক প্রকার নিঃশব্দে ছুঁড়ে দূরে সরায়। যারাও এবার আরও বেশি ভড়কে যায়। সে ইতস্তত ভঙ্গিতে খানিকটা রাগের সহিতই 4-5টা দেখে। সকলে তাকিয়ে রয়েছে তাদের দিকে। আরও লোকজন আসায় তারাও এখন তাদের দিকে চেয়ে। তৃতিকার নজর সেসব দিকে না রইলেও যারা দাঁড়িয়ে থাকায় অনেকেই তাকে কৌতূহলবশত দেখছে। এরই মধ্যে যারা রাগের বশে কিছু একটা করার জন্য উদ্বিগ্ন হয়,
তবে তার পূর্বেই তার নজর পড়ে খানিকটা দূরে। নিজের রুম থেকে বেরিয়ে কোনো এক গন্তব্যে হেঁটে চলেছে আধির রায়ান চৌধুরী। তার তীক্ষ্ণ নজর, গম্ভীর অভিব্যক্তি সবই তার সম্মুখের দিকে। আশেপাশে কি হচ্ছে তার কোনো কিছুই যেন তার দেখার বিষয় নয়, সবই যেন তার কাছে তুচ্ছ। এদিকে স্বয়ং অফিসের সিইওকে দেখে যারা কিছুটা ঘাবড়ে যায়, একই সাথে তার মাথায় এক পরিকল্পনাও তৈরি হয়। এখন সবার সামনে ভালো সেজে তৃতিকাকে কিছু না বললেও তৃতিকাকে সহজে ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি সে নয়। অফিসের সিইও আধির রায়ান চৌধুরী তৃতিকাকে ডেকেছে। অবশ্যই সেটা অফিসের কোনো বিষয় সম্পর্কিত, যার ফলে তৃতিকাও আর দেরি না করে তার রুমে ছুটে গিয়েছে। আজকের মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সকাল থেকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সব মিলিয়ে মন মেজাজ তার বিষিয়ে রয়েছে। মে আই কাম ইন স্যার? দরজা ঠেলে শুরুতে তৃতিকা ভেতরে আসার পারমিশন চেয়ে নেয়। গতবারের মতো আজও কোনো ভুল হোক আর তাকে কথা শুনতে হোক তা সে চায় না। ওদিকে তৃতিকার কথা শুনে তার দিকে না তাকিয়েই আধির গম্ভীর স্বরে বলে, ইয়েস, কাম ইন। তৃতিকা ভারী শ্বাস ফেলে দরজাটা চাপিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আধির মনোযোগ সহকারে কিছু ফাইল চেক করছে। তবে তৃতিকার ডেস্কের কাছে এগিয়ে যেতেই আধির গম্ভীর স্বরে বলে, মিস তিতিকা, কাজ কেমন হচ্ছে? আচমকা এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় তৃতিকা খানিকটা ইতস্তত স্বরেই বলে, জি ভালো। এবার আধির মাথা তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ায়, শুধুই ভালো? এটা শুনে তৃতিকা যেন কিছুটা ঘাবড়ে যায়। এর চেয়ে বেশি কিছু কি তার বলার কথা ছিল? আবারও কি ভুল কিছু করে ফেলেছে সে? না মানে, তৃতিকার কথা শুরু হওয়ার পূর্বেই আধির তাকে থামিয়ে দিয়ে বলে, দিন, ফাইলগুলো দিন। তৃতিকা আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিসের ফাইল চাইছেই আধির রায়ান চৌধুরী? তাকে তো শুধু বলা হয়েছিল আধির স্যার নাকি তাকে ডেকে পাঠিয়েছে, এর চেয়ে বেশি কিছু তো পিয়ন তাকে বলেনি। এদিকে তৃতিকাকে এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আধির খানিকটা ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হলো? আপনি কি? এরই মাঝে আধির খেয়াল করতেই দেখে তৃতিকা তার সঙ্গে করে কিছুই আনেনি, যা দেখে সে নিমিষেই যেন বিস্মিত হয় এবং সন্দিহান স্বরে আওড়ায়, আপনাকে যে রিপোর্টগুলো রেডি করতে বলা হয়েছিল ওইগুলো আপনি করেননি? এবার যেন তৃতিকার হুঁশ ফেরে। তবে কিছুটা আশ্চর্যও হয়, কেননা গতকাল তাকে অনেকগুলো রিপোর্ট কালেক্ট করা সহ আরও কিছু কাজ দেওয়া হয়েছিল। কাজের পরিধি এতই ছিল যে সে ভেবেছে এসব করার জন্য যথেষ্ট সময় পাবে, কেননা আলাদাভাবে কেউ সময়সীমা সম্পর্কে কিছুই বলেনি তাকে। কিন্তু এখন আধিরের কথা শুনে মনে হচ্ছে সে তার কাছে ওই রিপোর্টগুলোরই ফাইল চাইছে, এবং তা এই মুহূর্তেই। কি আশ্চর্য! এই মুহূর্তে সে এতগুলো রিপোর্টের ফাইল কোথায় পাবে? সে তো এখন পর্যন্ত কিছুই করেনি সেভাবে। কি হলো? এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? তৃতিকা এবার সত্যি অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার আমি তো ভেবেছিলাম। এবারও তৃতিকার কথা শুরু হবার পূর্বেই আধির রায়ান গম্ভীর স্বরে বলে ওঠে, কি ভেবেছিলেন আপনি? মাত্র ওই কয়েকটা রিপোর্টের ফাইল তৈরি? আমি আপনাকে সারা মাস ধরে করতে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনি খালি হাতে আমার কেবিনে এসেছেন কোন সেন্সে? নিশ্চয়ই আমি আপনাকে আমার সাথে গল্প করার জন্য ডাকিনি। সরি স্যার, আমার বুঝতে। হোয়াট সরি? আমি একদিন বলে দিয়েছি আমার এখানে সরি বলতে কোনো শব্দ গ্রহণ নয়। কাজ করতে হয় ঠিকমতো করবেন, নয়তো রিজাইন লেটারটা দিয়ে সুন্দর মতো চলে যাবেন। তৃতিকার যেন আর কিছুই বলার সুযোগ হলো না। সে চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। এদিকে তৃতিকাকে কিছুটা সময় তীক্ষ্ণ গম্ভীর চাহনিতে পর্যবেক্ষণের পর আধির ভারী শ্বাস ফেলে বলল, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর আমি একটা কথাও বলবো না। বিশেষ বিবেচনায় আপনাকে কাজের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, তবে আপনি যদি তার যথার্থ ব্যবহার করতে না পারেন তবে আপনাকে এই অফিসে কোনো প্রয়োজন নেই, কেননা আপনার এত সব খামখেয়ালি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়, মিস তিতিকা। জি স্যার। তৃতিকা বাধ্য হয়েই শেষমেশ এইটুকু আউড়িয়ে নিজেকে শান্ত রাখে।
একই সাথে নিজের খামখেয়ালিতে বিরক্ত হয়ে মুখ চোয়াল শক্ত করে নিজেকে নানান কথায় বকতে শুরু করে। সম্মুখে আধির তার নিজের ল্যাপটপে গাম্ভীর্যের সহিত কাজ করে চলেছে, আর তৃতিকা ঠিক একই ডেস্কে ভিজিটার চেয়ারে বসে নিজের কাজ করছে। মুহূর্তটা বেশ অপ্রস্তুতকর। বদ্ধ রুমে দুই মানব নিজেদের কাজে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। মূলত তৃতিকার আর সুযোগ হয়নি এই আধির রায়ন চৌধুরী ওরফে তার বিশেষ নামপ্রাপ্ত মিস্টার খরুশ নামে মুক্তি পাওয়া, খরুশ হতে মুক্তি পাওয়া ফাইল তৈরি হয়নি বিধায় আধিরের কড়া নির্দেশ মোতাবেক এখন তৃতিকাকে তার কেবিনে, তার ডেস্কেই, এমনকি স্বয়ং আধির রায়ন চৌধুরীর সামনে বসেই কাজ করতে হচ্ছে। কেননা সম্পূর্ণ কাজ শেষ না হওয়া অবধি এখান থেকে বের হওয়ার কড়া নির্দেশ দিয়েছে আধির। সব মিলিয়ে তৃতিকা তার রাগ, ক্ষোভ কিংবা বিরক্তির পর্যায় সীমাকেই অতিক্রম করে ফেলেছে। এই কড়া বদমেজাজি গম্ভীর স্বভাবের আধির রায়ানকে তার দু চোখে সহ্য হচ্ছে না। মানলাম সে তার বস, কিন্তু এই কেমন তার ব্যবহার? পাওয়ার থাকলেও কেন কাউকে এতটা রুক্ষ হতে হবে? এসব ভাবতে ভাবতেই তৃতিকা বিরক্তির চাহনিতে দাঁত চেপে আর চোখে আধিরকে দেখছিল। একই সাথে মনে মনে বিড়বিড় করে আওড়ায়, খারুস একটা। আর ঠিক তৎক্ষণাৎ আধির তার ল্যাপটপ হতে মাথা তুলে তৃতিকার দিকে তাকায়। নিমিষেই দুজনের চোখে চোখ পড়ে যায়। অকস্মাৎ এ ঘটনায় তৃতিকা ভড়কে গিয়ে কেঁদে ফেলবে এমন দশা, কিন্তু আধিরের এমন শান্ত তীক্ষ্ণ দৃষ্টি হতে পালানোটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। যেন এই চাহনিতেই সে তাকে কাঁচা গিলে খাবে। তৃতিকা কিঞ্চিত ঢোক গিলে চোখ নামিয়ে নিতে নিতেই আধির কিঞ্চিত বাঁকা হেসে বলে, আই নো আই অ্যাম লুকিং টু গুড। আজ পর্যন্ত যত মেয়েরাই সুযোগ হয়েছে আমাকে সামনাসামনি হতে দেখার, তার ঠিক ওখানেই হ্যাবলার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখেছে আমায়, যা নিতান্তই বিরক্তিকর। কিন্তু আমি কখনোই প্রত্যাশা করি না আপনার মতো ব্যক্তিত্বের কোনো মানুষ আমাকে ঠিক এক নজরেই দেখুক। আচমকা এ সকল কথা শুনে তৃতিকা যেন সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বিস্ময়ের সহিত আধিরের দিকে চেয়ে থাকে। এই আধির এসব কথার দ্বারা কি বোঝাতে চাইছে? সে বাকি মেয়েদের মতো তাকেও? ছি, এই লোকের শখ কত! বাকি মেয়েদের অকালে বিবেক বুদ্ধির লোপ পেয়েছে বিধায় তারও এখন একই দশা হয়েছে? অসম্ভব। এসব ভাবতে ভাবতেই তৃতিকা তৎক্ষণাৎ মনে মনে আওড়ায়, এই লোকের সমস্যা কি? সে কি ভাবছে? এর মতো বইরা বেটাকে কিনা আমি উল্টাপাল্টা নজরে দেখবো? ছি, কি চিন্তা ভাবনা এনার! কি হলো, এখন একই খেয়ালে পড়ে আছেন? পুনরায় আধিরের কথায় তৃতিকার ধ্যান ভাঙে। মনে মনে এক কথা বললেও পরিস্থিতি সামাল দিতে সে নমনীয় স্বরে আওড়ায়, আমি মোটেও আপনাকে ওসব উল্টাপাল্টা নজরে দেখছিলাম না, হুট করে শুধু চোখে চোখ পড়ে গিয়েছে। আধির তীক্ষ্ণ নজরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসে এবং পরক্ষণেই বলতে শুরু করে, ইটস ওকে, আই নো। এখন যান, গিয়ে আমার জন্য কফি বানিয়ে আনুন। আচমকা এহেন কথা শুনে তৃতিকা বিষম খায়। কপাল কুঁচকে বলে, কি? আধির খানিকটা বিরক্তি গম্ভীর স্বরে আওড়ায়, আপনাকে কফি বানিয়ে আনতে বলেছি, ওখানেই সব কিছু রাখা রয়েছে। দূরে থাকা একটি টেবিলের দিকে ইশারা করে আধির তার নিজের কাজে আবারও মনোযোগী হয়। এদিকে ইতস্ততভাবে তৃতিকা উঠে দাঁড়িয়ে সেই টেবিলের দিকে এগিয়ে যায়। বুঝতে পারছে না এটা সে কিসের চাকরি করতে এলো। শেষে এই খারুসটার জন্য কফি বানাতে হচ্ছে। মন তো বলছে এই অফিসে আসার পর থেকেই তার জীবনে যত সমস্যা শুরু হয়েছে। তৃতিকা টেবিলের কাছে এসে দেখে এখানে কফি মেশিন হতে কফি বানানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এ লোক নিয়মিত কফি খায়। কিন্তু তৃতিকা কফি সম্পর্কে জানলেও এটা বানানোর কোনো পদ্ধতি সম্পর্কে সে অবগত নয়। এছাড়া এটা কখনো খাওয়ার সুযোগও তার হয়নি। আর এদিকে এত সব যন্ত্র জিনিসপত্র দেখে তার মাথাটা ঘুরতে শুরু করলো। ভাবতে লাগলো, না জানি এটা বানাতে কত কিছু করতে হবে, অথচ সে তো কিছুই জানে না। তৃতিকা একটা কাপ আর কফির বয়ামটা হাতে নিয়েই উলট পালট করে তা দেখতে লাগলো। পরক্ষণে আবার পিছনে ফিরে এক পলক দেখে নেয় আধিরকে। সে তো তার কাজে ব্যস্ত, কিন্তু তৃতিকা কি করবে?
তাই বুঝতে পারছে না। এবার তৃতিকা বাধ্য হয়ে পেছনে ফিরে আদিরের উদ্দেশ্যে বলে ওঠে। শুনছেন? এইটুকু বলতে না বলতে তৃতিকা থমকে যায়। এটা সে কিভাবে কথা বলছে? হ্যাঁ, সে আধির রায়নকে পছন্দ করে না, কিন্তু অফিসে এভাবে এক অর্ধপরিচিত লোককে কিভাবে সে এমন সম্বোধনে ডাকবে? তৃতিকা নিজের উপর বিরক্ত হয়, তবে সে নিজেকে সামলে নিয়ে কিছু বলে ওঠার পূর্বেই আধির ভ্রুকুচকে তৃতিকার দিকে তাকায়। মুহূর্তে তৃতিকা ঘাবড়ে যায়। প্রতিবার এ কেমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? আধিরের চাহনি হতে পালানোর মতো সুযোগ তৃতিকার নেই। সে কোনো মতে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়। তৃতিকার কথা শুনে আধির কিছুটা অবাক হয় এবং সে গম্ভীর স্বরে বলে ওঠে। আপনি কফি বানাতে পারেন না? তৃতিকা নিষ্পৃহে জবাব দেয়। না, এত সব জিনিস দেখে কিছুই বুঝতে পারছি না। আধির রায়ন কিছু একটা ভেবে নিয়ে বলে। ওইখানে দেখুন, গরম পানি রয়েছে। আপনি জাস্ট পানির সাথে কফি মিক্স করে নিয়ে আসুন। আপাতত আর কিছুই করতে হবে না। এই বলে সে আবারও তার কাজে মনোযোগী হয়। এদিকে তৃতিকাও তার কথা মতো গরম পানিতে বেশ খানিকটা কফি পাউডার মিশিয়ে নেয়। তবে মুহূর্তেই তার কিছু একটা মনে পড়তে সে বলে। আপনার এখানে তো চিনি নেই, চিনি ছাড়া কিভাবে খাবেন এটা? নিমিষেই আধির মুখ তুলে তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। আপনাকে চিনি দিতে কে বলেছে? চিনি ছাড়া খাবেন নাকি আপনি? জি, আপনি এইভাবেই নিয়ে আসুন। তৃতিকার এহেন কথাবার্তায় আধির ভারী শ্বাস ফেলে। সে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি বিরক্তও বটে। এদিকে তৃতিকা মনে মনে বিরক্তির স্বরে আওড়ায়। বেটা চিনি ছাড়া চা খাওয়ালো, এই জন্যই তো মুখ দিয়ে মধু ঝরে না। মধু ঝরবে কি করে? এই খচ্চর রাক্ষসটার মুখে তো শুধু বিষ আর বিষ। তৃতিকা আর একটু দেরি না করে সরাসরি কফির কাপটা নিয়ে আধিরের কাছে আসে। তার ডেস্কের উপর কাপটা রেখে তার দিকে খানিকটা এগিয়ে দেয়। অতঃপর সে নিজের সিটে বসে আবারও কাজ শুরু করে। এদিকে আধির তৃতিকার বানানো কফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে কিছুক্ষণ কুচকুচে কালো কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকার পর দীর্ঘ ভারী শ্বাস ফেলে। কফির মিশ্রণ দেখেই বোঝা যাচ্ছে এতে কফির পরিমাণ অনেক বেশি। এটা তৃতিকা ইচ্ছে করে করেছে নাকি অবুঝ মনেই, তা আধিরের বোধগম্য নয়। সে ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলে। মিস তৃতিকা। আধিরের কথায় তৃতিকা মাথা উঁচিয়ে তার দিকে তাকায় এবং স্বাভাবিকভাবে বলে। জি স্যার। আধির কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে। আপনি কফি খান না? তৃতিকা কিছুটা ইতস্তত স্বরে বলে। না স্যার, আমি কখনো কফি খাইনি। তৃতিকার এহেন কথায় আধির খানিকটা অবাক স্বরে বলে। কখনো খাননি? তৃতিকা নিষ্পৃহে মাথা নেড়ে বোঝায় না, সে কখনো কফি খায়নি। এদিকে আধির কি যেন ভেবে নিয়ে কফির কাপটা তৃতিকার দিকে আলতো হাতে ঠেলে এগিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে। নিন, এবার খান। অকস্মাৎ আধিরের এহেন পদক্ষেপে তৃতিকা চমকায়। সে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে তাকাতেই আধির স্বাভাবিক স্বরে আবারও বলে। নিন, খেয়ে দেখুন কেমন বানিয়েছেন নিজের কফি। তৃতিকা বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। এদিকে আধির নিজের মতো বলে নিয়ে আবারও তার কাজে মনোযোগী হয়েছে। তৃতিকা খানিকটা সময় ভাবনা চিন্তার পর কফির কাপটা আলতোভাবে নিজের কাছে টেনে নেয়। কিছুটা সংকোচ বোধ হতেই কফির কাপটা ঠোঁট অবধি ছোঁয়ায়, কিন্তু এক ঢোক গিলতেই যেন তার সমস্ত দেহ রুহু অবধি কফির তেতো স্বাদে মিশিয়ে ওঠে। তৃতিকা চোখ মুখ কুঁচকে বেখেয়ালিতে ঠাস করে কফির কাপটা ডেস্কে রাখে। অল্পের জন্য কফি ডেস্কের উপরে থাকা কাগজের উপর না পড়লেও তৃতিকার চোখ মুখ কুঁচকানো অভিব্যক্তিতে আধির গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঠোঁট চেপে কিঞ্চিত হেসে ফেলে। এদিকে চোখ মুখ কুঁচকানো অবস্থাতে তৃতিকা প্রচণ্ড বিরক্তির সাথে বলে ওঠে। ছি, জঘন্য! এটা কি জিনিস? এত বিটখুটে কেন এই স্বাদ? ওয়াথু! তৃতিকার এহেন অভিব্যক্তিতে গম্ভীর আধির রায়ান আকস্মিক শব্দ করেই হেসে ফেলে। অন্যদিকে তৃতিকা চোখ মুখ স্বাভাবিক করে আধিরকে এভাবে হাসতে দেখেই রেগে মেগে সোজা বোম হয়ে যায়। মুখে কিছু না বললেও মনে মনে প্রচণ্ড রাগ বিরক্তির সাথে আওড়ায়। অসভ্য বজ্জাত বেটা! শালা রাক্ষস এটা ইচ্ছে করে করেছে। কেমন অসভ্যের মতো করে হাসছে!
খোদা, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? এই বুড়ো বজ্জাত রাক্ষস তো আমার জীবনটাই শেষ করে দিবে। কৃতিকার অফিস টাইমের সমাপ্তি ঘটেছে। এবার সোজা টিউশনের উদ্দেশ্যে বেরোতে হবে। হাতে সময় খুবই কম। এই আধির রায়ানের চক্করে পড়ে প্রয়োজনের চেয়ে আজ বেশি সময় খাটতে হয়েছে। আধির তাকে একে একে সবগুলো ফাইল রেডি করিয়েই অতঃপর যাওয়ার অনুমতি দিয়েছে। কৃতিকা দেরি না করে দ্রুত নিচে নেমে এলো, কিন্তু 8 তলা হয়ে অফিসের নিচে নামতেই দেখে এখানে বড়সড় এক বিপত্তি বেঁধে রয়েছে। এই অবেলায় জোরে সোরে বৃষ্টি নেমেছে, যা দেখা মাত্রই কৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এটা কি কোনো বৃষ্টি আসার সময় হলো? আর সবচেয়ে বড় কথা, তার কাছে তো কোনো ছাতা নেই। আগে জানলে নিজের সাথে করে অন্তত ছাতাটা নিয়ে আসতো। কৃতিকা বিরক্তি ও অসহায় বোধ নিয়েই অফিসের গেটের দিকে এগিয়ে যায়। একটা পিলারের নিচে দাঁড়িয়ে চুপচাপ ভাবতে থাকে এখন তার কি করা উচিত। রাস্তার পাশ দিয়ে সব বড় বড় 4 চাকার গাড়িগুলো ছুটে চলেছে। এই বড় রাস্তা পেরোলেই সামনে একটা মোড় রয়েছে, আর সেখান থেকে শুধু রিক্সা পাওয়া সম্ভব। কিন্তু এত বৃষ্টির মাঝে এই বড় রাস্তাটা সে কিভাবে পেরোবে? একে তো এসব বড় বড় রাস্তায় বড় বড় গাড়িগুলোকে তুমুল গতিতে ছুটতে দেখলে তার ভেতরে ভয় জমে। অন্যদিকে রাস্তা পারাপারেও সে খুব বেশি দক্ষ নয়। যদিও দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়, নিশ্চিত আজ একটা অঘটন ঘটে যাবে। কৃতিকা শেষমেশ উপায় না পেয়েই বৃষ্টি না কমে যাওয়া অবধি নিচে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একই সাথে চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নেয়। এই সময় হাতে গোনা কয়েকজনই অফিস শেষে বের হচ্ছে। এছাড়া বেশিরভাগই আগেই চলে গিয়েছে। কৃতিকা হতাশায় নিমজ্জিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কমে আসার। অথচ মিনিট 10-15 পেরিয়ে গেলেও বৃষ্টি কমার আর নাম নেই। কৃতিকা এই পর্যায়ে এসে একই সাথে প্রচণ্ড বিরক্তও হলো। শেষে উপায় না পেয়ে কয়েক তীব্র বৃষ্টির মাঝেই সে পা বাড়ায়। তবে এক পা যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টির ছিটে ফোটায় সে চোখ বুজে ফেলে। এমন বৃষ্টিতে এক পা এগোনো যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়ে। তবে অদ্ভুত ব্যাপার হলো, কৃতিকা পিলার হতে খানিকটা সামনে এগোনোর পরও তার শরীরে কোনো অংশই যেন ভিজছে না। কৃতিকা বিস্ময়ে চোখ মেলে তাকায়। সম্মুখে তীব্র বৃষ্টি ঝরলেও সে মোটেও ভিজছে না। কৃতিকা মাথা উঁচিয়ে আকাশ দেখতে নিলে এক নীল রঙের ছাউনির আবরণ তার আর আকাশের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। কৃতিকা শুরুতেই বুঝতে পারল না মূল ব্যাপারটা আসলে কি। সে চোখ পিটপিট করে পুনরায় তার মাথার উপরটা দেখতেই বুঝতে পারল এটা একটা ছাতা। কিন্তু আচমকা তার মাথার উপরে ছাতা এলো কোথা থেকে? সে অজান্তে খানিকটা ঘাবড়ে দুপা পেছনে সরে আসে, কিন্তু এ দফায় সে আবারও চমকায়। তার পিঠ কারো শক্তপোক্ত বুকের সাথে আটকে গিয়েছে। কৃতিকার গলা শুকিয়ে কাঠ হয় নিমিষেই। সে দ্রুত উল্টো ঘুরে পিছনে ফিরতেই দেখে গম্ভীর মানব আধির রায়ান চৌধুরী স্বয়ং তার সামনে নীলরাঙা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। আচমকা আধির এবং তার গম্ভীর মুখশ্রী দেখে কৃতিকা পুনরায় ঘাবড়ে যায়। তার ইতস্তত ও বেখেয়ালির মাঝেই সে ভেজা ফ্লোরে আচমকা পা পিছলে উল্টো দিকে পড়ে যেতে ধরে। আর ঠিক তৎক্ষণাৎ আধির তার বলিষ্ঠ হাতের দরুন কৃতিকার ডান হাতটা শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া হতে আটকায়। এবার কৃতিকার পাশাপাশি আধিরও যেন কিছুটা অবাক। তার অবাক হওয়ার মূল কারণ কৃতিকার হাবভাব কিংবা চাল চলন। সে কিছুটা বিরক্তি ও গম্ভীর স্বরে কৃতিকার উদ্দেশ্যে বলে, মিস কৃতিকা, আপনি এমন কেন? এই বলেই আধির তার হাতটা হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। মূলত কৃতিকাকে সোজা করে দাঁড় করাতে গিয়ে তার এই পদক্ষেপ। নয়তো কৃতিকার প্রতি তার স্পষ্ট বিরক্তিবোধ এখনও তার কপালে ভাঁজগুলোতে দৃশ্যমান। এদিকে কৃতিকা সম্পূর্ণ বোকা বনে গিয়েছে। যেন বুঝতেই পারল না এটা কি হলো। শুধু অতি দ্রুত আধিরের সংস্পর্শ হতে সরে এসে নিজেকে স্বাভাবিক রেখে দাঁড়ালো। এদিকে আধির আর এক মুহূর্ত দেরি না করে কৃতিকার হাতে ছাতাটা ধরিয়ে বলল, নিন। আচমকা আধিরের এহেন কাজে কৃতিকা বিস্মিত নয়নে তার দিকে তাকায়। তার মুখশ্রীর এমন অবিস্মরণীয় পরিবর্তনে আধির ভারী শ্বাস ফেলে তাকে এক নজর দেখে নেয় এবং পরক্ষণেই গম্ভীর স্বরে বলতে থাকে, বর্তমানে আবহাওয়ার গতিবিধি তেমন ভালো না, কখন ঝড় বৃষ্টি এসে যায় তা বলা মুশকিল।
সব সময় ছাতা নিয়ে বাড়ি হতে বের হবেন, আর পারলে সাদা ড্রেস অ্যাভয়েড করুন, নয়তো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুব বেশি। কৃতিকা যেন আরেক দফায় বিস্মিত হলো। আধির আদতে কি বোঝাতে চাইল? নিচের দিকে মাথা নুয়ে এক পলক দেখার পর সে কিঞ্চিত ঢোক গিলল, অথচ আধির তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে নির্বিকারে তার গাড়ির দিকে হেঁটে চলেছে। তৎক্ষণাৎ আবার পেছন হতে কৃতিকা বিস্মিত স্বরে বলে, কিন্তু তার কথা শুরু হবার পূর্বেই আধির পেছনে ফিরে না তাকিয়েই বলে, মনে করে পরের বার ছাতাটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।